বড় বৌদি যেমন সব দায়িত্ব নিয়ে অ্যাটিটিউডের সাথে এই বাড়িতে ঘোরাফেরা করতো, এবার আমিও তাই করব। এবার শ্বশুর বাড়িতে থাকতে অনেক আনন্দ হবে। টিনা এই সমস্ত কথা ভাবতে ভাবতে সন্ধ্যা 6টার সময় রান্নাঘরে চলে যায় এবং রাতের খাবারের আয়োজন করতে থাকে। এবার এই বাড়ি আমার কথাই চলবে, আমি যা রান্না করব সেটাই সকলকে খেতে হবে। ভাবছি আজ রাতে খিচুড়ি রান্না করে ফেলি, খিচুড়ি খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর তারপর আমি বসে বসে ওয়েব সিরিজ দেখতে পারবো। টিনা এই সমস্ত কথা ভাবতে ভাবতে সন্ধে 6:30টার মধ্যেই রান্নার কাজ শেষ করে ফেলে এবং নিজের রুমে গিয়ে টিভি দেখতে শুরু করে দেয়। রান্নার কাজটাও শেষ হয়ে গেল, এবার আমাকে কেউ বিরক্ত করতে পারবে না। শান্তিতে রাত 10টা পর্যন্ত ওয়েব সিরিজ দেখব। টিনা বসে বসে মনের আনন্দে টিভি দেখতে থাকে। দেখতে দেখতে রাত 9টা বেজে যায়। এরপর তার শাশুড়ি টিনাকে ডাকতে ডাকতে তার রুমের ভেতরে চলে আসে। আরে ছোট বৌমা, আমি তোমাকে এত সময় থেকে ডাকাডাকি করছি, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? কি হয়েছে? আপনি আমাকে এভাবে ডাকছেন কেন? আমি তো সন্ধ্যাবেলাতেই রান্নার কাজ শেষ করে ফেলেছি। শুধু রান্না করে ফেললেই কি চলবে? এবার সবাইকে খেতেও তো দিতে হবে। আমি এত কষ্ট করে রান্না করলাম, এবার আমাকেই খাবার বার করে দিতে হবে? আপনারা একটু কষ্ট করে নিয়ে খেতেও পারবেন না? এসব তুমি কি বলছো ছোট বৌমা? তুমি কি জানো না আমি বড় বৌমাকে এই সমস্ত কাজ থেকে বারণ করে রেখেছি? এবারে তার কাজগুলো তোমাকেই করতে হবে। উফ, একটু শান্তিতে টিভিও দেখতে দিচ্ছে না। ঠিক আছে, চলুন আমি যাচ্ছি। টিনার কথায় পার্বতী সেখান থেকে চলে যায় এবং সকলে খাবার টেবিলে বসে পড়ে। এরপর টিনা সেখানে যায় এবং সকলকে খিচুড়ি বার করে খেতে দেয়। মা, মোহিনী এখনো আসেনি কেন? আমি মোহিনীকে ডেকে আনছি। চুপ করে বসে থাক সুজয়, মোহিনীকে ডাকার জন্য যেতে হবে না। আজ থেকে সে আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করবে না। সেই বাড়িতে চুরি করে অনেক বড় ভুল করেছে, এটাই তার শাস্তি। কিন্তু মা, এরকম করলে সে অনেক কষ্ট পাবে, এবারের মতো তাকে ক্ষমা করে দাও। আমি যেটা বলবো সেটাই ফাইনাল কথা। মোহিনীকে আমি এত সহজে ক্ষমা করব না। আরে টিনা, খিচুড়ি রান্না করেছো কেন? রাতে ভালো কিছু রান্না করতে পারতে। আরে বৌদি, বিয়ের পর থেকে এই প্রথমবার তুমি রান্নার কাজ করছো। ভেবেছিলাম আজ তুমি সকলের জন্য ভালো ভালো খাবার রান্না করবে, কিন্তু তুমি খিচুড়ি রান্না করে আমাদের মুডটাই খারাপ করে দিলে। আরে বৌমা, খিচুড়ি রান্না করেছো ঠিক আছে, এর সঙ্গে আরো কয়েকটা সবজি রান্না করে নিতে পারতে। তাছাড়া এই খিচুড়ি তো একদম ঠান্ডা হয়ে গেছে, তুমি এত তাড়াতাড়ি রান্না করে ফেলেছিলে কেন? এখন রান্না করলে খিচুড়িটা গরম থাকতো। মা, আমি আপনার বড় বৌমায়ের মতো অলস নয়, নিজের কাজ তাড়াতাড়ি শেষ করে নেওয়াটাই আমার ভালো মনে হয়। কিন্তু বৌদি, তোমার এই রান্না আমি খেতে পারবো না। এবার মনে হচ্ছে আমাকে বাইরে থেকে অর্ডার করেই খেতে হবে। তুই একদম ঠিক বলেছিস পূজা, আমিও এটা খেতে পারবো না। আমি অনলাইন থেকে দুজনের জন্য খাবার অর্ডার করে দিচ্ছি। তোমরা যখন কেউ খাবে না, তাহলে আমাকে আগে জানাওনি কেন? আমি এত কষ্ট করে তোমাদের জন্য রান্না করতাম না, শুধু শুধু আমার সময় নষ্ট করলে। বৌমা, তুমি যা রান্না করেছো এটা একদমই খাওয়ার মতো নয়। আজ তোমার রান্নাঘরে প্রথম দিন ছিল, তাই তোমাকে ক্ষমা করলাম। নয়ন, তোদেরকে বাইরে থেকে খাবার অর্ডার করে খেতে হবে না, আমি গিয়ে রান্না করে আনছি। তাহলে মা, এই খিচুড়ির কি হবে? তুমি বড় বৌমায়ের রুমে গিয়ে খিচুড়ি দিয়ে এসো, আজ রাতে তাকে খিচুড়ি খেতে হবে। টিনা তার শাশুড়ির কথা মতো মোহিনীর রুমে যায় এবং তাকে খিচুড়ি খেতে দেয়। আরে টিনা, এটা কি তুমি রান্না করেছো? দেখে তো খুব টেস্টি মনে হচ্ছে। তোমার হাতের প্রথম রান্না আমি নিশ্চয়ই খাবো। টিনা মোহিনীর কথার কোনো উত্তর দেয় না এবং চুপচাপ সেখান থেকে চলে যায়। কিছু সময় পর পার্বতীর রান্নার কাজ শেষ হয়ে গেলে সকলে একসঙ্গে রাতের খাবার শেষ করে। এরপর সুজয় নিজের রুমে চলে যায়। সুজয় এবং মোহিনী বসেছিল, এমন সময় পার্বতী সেখানে আসে। আরে মা, তুমি এখানে? কিছু বলার ছিল? আজ তুই অন্য ঘরে ঘুমাবি। বড় বৌমা অনেক বড় ভুল করেছে, তাই তাকে উচিত শিক্ষা দিতে হবে। সুজয় তার মায়ের কথা মতো রুম থেকে বেরিয়ে পড়ে এবং ঘুমানোর জন্য অন্য রুমে চলে যায়। সুজয়ের চলে যাওয়ার পর মোহিনী দুঃখী হয়ে শুয়ে পড়ে। অপরদিকে টিনা নিজের রুমে বসে খুশি মনে কিছু ভাবতে থাকে।
এতদিন পর্যন্ত সকলের মুখে বড় বউয়ের নাম শুনে শুনে কান খারাপ হয়ে গিয়েছিল। এবার সকলে যে কোনো কাজে আমাকেই জিজ্ঞাসা করবে। এবার আমার অনেক স্পেশাল ফিল হচ্ছে। টিনা এসব কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। এরপর মাঝরাতে মোহিনী তার হাতে একটি কাগজ নিয়ে রুমের ভেতরে পায়চারি করতে থাকে। এখন সবাই ঘুমিয়ে আছে, একবার গিয়ে সবাইকে দেখে আসি। মোহিনী এই বলে সকলের রুমে গিয়ে তাদেরকে দেখতে থাকে। এরপর সে হল রুমে ফিরে আসে। এতদিন পর্যন্ত এই বাড়ি আমার অনেক আপন মনে হচ্ছিল, কিন্তু আজ সকলে আমাকে পর করে দিয়েছে। এবার মনে হচ্ছে আমি এখানে না থাকলেও আর কোনো সমস্যা হবে না। মোহিনী দুঃখী হয়ে এসব কথা ভাবতে থাকে। তার চোখ জলে ভরে আসে। এইভাবেই দেখতে দেখতে সকাল হয়ে যায়। সকাল 7টার সময় ছোট বউ যখন ঘুমিয়েছিল, এমন সময় হলরুম থেকে তার শাশুড়ি তাকে ডাকাডাকি করতে থাকে। ছোট বৌমা, আরে ও ছোট বৌমা। আরে কি হলো? শাশুড়ি মা এত সকাল সকাল আমাকে ডাকছে কেন? সত্যি এই বুড়িটা আমাকে এক মুহূর্ত শান্তিতে থাকতে দেয় না। একদিন আমি এই বুড়িটাকে মেরেই ফেলবো। ছোট বৌমা, আর কতক্ষণ পর্যন্ত তোমাকে ডাকতে হবে? তাড়াতাড়ি আমাকে চা দাও। যাই, তাড়াতাড়ি হল রুমে যাই, না হলে শাশুড়ি মা চিৎকার করে করে বাড়ি মাথায় তুলে নেবে। টিনা এসব কথা ভাবতে ভাবতে হল রুমে যায়। টিনা সেখানে গিয়ে দেখে তার শাশুড়ি মা এবং ননদ হল রুমে বসে তার অপেক্ষা করছে। ছোট বৌমা, তাড়াতাড়ি গিয়ে সকলের জন্য ব্রেকফাস্ট নিয়ে এসো। আর হ্যাঁ, সুজয়ের জন্য ডিম টোস্ট বানাবে। ছোট বৌদি, আমিও ডিম টোস্ট খাবো। আর হ্যাঁ, আমার ডিম টোস্টে পেঁয়াজ দেবে না। বৌমা, সুজয়ের ডিম টোস্টে লঙ্কা কম দেবে। আর আমি ভাবছি আজ আমি হালকা কিছু খাবো, তাই আমার জন্য রুটি বানিয়ে দিও। শাশুড়ির মুখে সকলের জন্য আলাদা আলাদা খাবার রান্নার কথা শুনে টিনা অবাক হয়ে যায়। এটা আমি কি শুনছি? সকলের জন্য এত রকমের খাবার রান্না করতে হবে? তাছাড়া সত্যি কথা বলতে এতদিন পর্যন্ত আমি শুধু এসব খাওয়া শিখেছি, রান্না করা তো শিখিনি। কি হলো বৌমা, এবার কি তোমাকে লিখে দিতে হবে? আরে না না মা, এই তো আমি যাচ্ছি। এরপর টিনা তাড়াহুড়ো করে রান্নাঘরে গিয়ে ব্রেকফাস্ট বানাতে শুরু করে দেয়। শাশুড়ি মা সব সময় রাগারাগি করার মুডেই থাকে। জানি না দিদি এ সমস্ত কিছু কিভাবে সামলাতো। দিদি যখন বাড়ির কাজ করত তখন আমি কত শান্তিতে থাকতাম। বাড়িতে যে এত কাজ থাকে দিদি কোনোদিনও আমাকে বুঝতে দেয়নি। টিনা এসব কথা ভাবতে ভাবতে রান্না করতে থাকে। অপরদিকে পার্বতী দেবী হলরুমে বসে বসে মোহিনীর কথা চিন্তা করে। এতক্ষণ পর্যন্ত বড় বৌমা হয়তো নিজের ভুল বুঝতে পেরেছে। একবার গিয়ে তার সঙ্গে দেখা করে আসি। এরপর পার্বতী দেবী বড় বৌমায়ের রুমে যায় এবং সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে অবাক হয়ে যায়। পার্বতী সেখানে গিয়ে দেখে তার বৌমা নেই এবং বিছানার উপরে মোহিনীর সমস্ত গহনাগুলো রাখা রয়েছে। এসব দেখে পার্বতী প্রচন্ড ভয় পেয়ে যায়। বড় বৌমা, বড় বৌমা, সে কোথায় চলে গেল? পার্বতী তার বড় বৌমাকে ডাকাডাকি করতে করতে সকলকে তার নিরুদ্দেশ হয়ে যাওয়ার কথা জানিয়ে দেয়। বুঝতে পারছি না বড় বৌমা কোথায় চলে গেল। আমি একবার তার মায়ের বাড়িতে ফোন করে দেখছি। সুজয় মোহিনীর মায়ের বাড়িতে ফোন করে। অপরদিকে নয়ন টিনার কাছে গিয়ে তাকে বলে, আরে টিনা, এসব নাটক চলতে থাকবে, তুমি আমার একটা কাজ করবে? হ্যাঁ বলো না, কি কাজ? আজ শেয়ার মার্কেটে একটা আইপিও লঞ্চ হবে, সেটা নেব কি ছেড়ে দেব ঠিক করতে পারছি না। তুমি বলো কি করা যায়? কি বললে? আইপিও? সেটা আবার কি? তুমি আইপিও সম্বন্ধে কিছু জানো না? এতদিন পর্যন্ত বৌদি আমাকে শেয়ার মার্কেটে ইনভেস্ট করায় সাহায্য করত। বৌদি শেয়ার মার্কেট সম্বন্ধে অনেক কিছু জানে, তার পরামর্শে আমি অনেক লাভও করেছি। তুমি একদম ঠিকই বলেছো নয়ন। দিদিকে তার কাজ থেকে সরিয়ে দেওয়ায় সবকিছু উল্টো পাল্টা হয়ে গেছে। আমি তো বুঝতে পারছি না দিদি একা হাতে এত কিছু কিভাবে সামলাতো। টিনা এবং নয়ন নিজেদের মধ্যে কথা বলছিল। এমন সময় পূজা সেখানে আসে। তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি কথা বলছো? এবারে বৌদির গুরুত্ব বুঝতে পারলে তো? আমি জানতাম ঠিক এরকমটাই হবে। কাল আমার পরীক্ষা আছে, আর বৌদি বলেছিল আমাকে পড়াশোনায় সাহায্য করবে। এবার মনে হচ্ছে আমাকে ফেল করতে হবে। তুই একদম ঠিক বলেছিস পূজা, আমরা বৌদির সঙ্গে একদম ভালো ব্যবহার করিনি।
তারা সকলে সমস্ত কথা বলছিল, এমন সময় সুজয় সেখানে আসে। আমি মোহিনীদের বাড়িতে ফোন করে দেখে নিয়েছি, মোহিনী তার মায়ের বাড়িতে যায়নি। সে মায়ের বাড়িতে যায়নি? তাহলে কোথায় গেছে? আমিও কিছু বুঝতে পারছি না মা, চলো সবাই গিয়ে তার খোঁজ করি। এরপর বাড়ির সকলে বেরিয়ে পড়ে এবং বিভিন্ন জায়গায় মোহিনীর খোঁজ করতে থাকে। মোহিনীর খোঁজ করতে করতে বিকেল হয়ে যায় এবং সকলে ক্লান্ত হয়ে পড়ে। সব জায়গায় খোঁজ করে দেখে নিয়েছি, কিন্তু বৌমাকে কোথাও পাওয়া যাচ্ছে না। মনে হচ্ছে আমরা তাকে হারিয়ে ফেলেছি। এসব কি হয়ে গেল মা? মোহিনী আমাকে ছেড়ে কোথায় চলে গেল? নিজেকে সামলানোর চেষ্টা কর সুজয়, চল এখন বাড়ি ফিরে যায়। সকলে সুজয়কে সান্ত্বনা দিতে থাকে এবং এরপর তারা বাড়ি ফিরে আসে। সকলে বাড়ির ভেতরে যাওয়ার সঙ্গে সঙ্গে অবাক হয়ে যায়। তারা দেখে মোহিনী হল রুমে বসে জুস খাচ্ছে। আরে বৌমা, তুমি এখানে? আমরা তো ভাবলাম তুমি বাড়ি ছেড়ে চলে গেছো, তাই সকাল থেকে তোমার খোঁজ করছিলাম। তোমার খোঁজ করতে করতে আমরা অনেক ক্লান্ত হয়ে গেছি। মোহিনী, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? বাইরে যখন যাওয়ার ছিল তাহলে আমাদেরকে বলে যেতে পারতে। তুমি কি জানো আমরা কত টেনশনে পড়ে গিয়েছিলাম? আচ্ছা দাঁড়াও, আমাকে এই জুসটাকে শেষ করতে দাও। মোহিনী এই বলে জুস খেয়ে গ্লাস টেবিলের উপরে রেখে দেয়। মোহিনীর এরকম ব্যবহার দেখে সুজয় তার দিকে এগিয়ে আসে। সুজয়কে এগিয়ে আসতে দেখে মোহিনী গ্লাস ফেলে দিয়ে ভেঙে দেয়। ওখানেই দাঁড়িয়ে যাও সুজয়, তোমাদেরকে আর আমার কাছে আসতে হবে না। তাছাড়া আমাকে এত শান্তিতে বসে থাকতে দেখে তোমরা অবাক হয়ে যাচ্ছ কেন? তুমি জানো না মোহিনী, আমরা সকাল থেকে গরমের মধ্যে রাস্তায় ঘুরে ঘুরে তোমার খোঁজ করছিলাম। তোমরা সামান্য কয়েক ঘন্টায় রোদের মধ্যে ঘোরাঘুরি করে ক্লান্ত হয়ে গেলে? গত কয়েক বছর থেকে আমি প্রতি সপ্তাহে এই গরমে ঘোরাঘুরি করে বাজার করি। আমার কষ্টের ব্যাপারে কোনোদিন কেউ ভেবে দেখেছো? মোহিনীর মুখে এরকম কথা শুনে সকলে অবাক হয়ে যায়। মোহিনী এবার আগের মতো চুপ করে ছিল না। সে বাইরে থেকে ফিরে আসার পর নিজের অধিকারের জন্য কথা বলতে শিখে গিয়েছিল। হঠাৎ করে তার এরকম পরিবর্তন দেখে সুজয় তার মায়ের দিকে তাকায়। আরে সুজয়, তুমি ওই দিকে তাকাচ্ছ কেন? আমার দিকে দেখো। বৌদি, তুমি এরকম ব্যবহার করছো কেন? তাছাড়া তুমি যে ফিরে এসেছো তার জন্য আমি অনেক খুশি, কিন্তু তুমি প্লিজ আগের মতো হয়ে যাও। তুমি তো জানো বাড়ির কেউ যাই বলুক না কেন আমি তোমাকে অনেক ভালোবাসি। নিজের নাটক বন্ধ করো পূজা। তোমার পরিবার যেমন, তুমিও ঠিক একই রকম। তোমাদের ভালোবাসার কোনো মূল্য নেই। তুমি যখন আমাকে এতটাই ভালোবাসতে, তাহলে সেদিন তোমার ভালোবাসা কোথায় গিয়েছিল? যেদিন তোমার ভুলের কারণে আমাকে মায়ের হাতে চড় খেতে হয়েছিল। আসলে বৌদি, তখন আর তোমাকে কিছু বলতে হবে না পূজা। সেদিন তুমি মায়ের ওষুধের বোতল ভেঙে দিয়েছিলে, তার জন্য আমাকে মার খেতে হয়েছিল। তুমি চাইলে মাকে সত্যি কথা বলে আমাকে বাঁচাতে পারতে। তুমিও সবার মতো নিজেকে বাঁচিয়ে নিলে। মোহিনী এসব কথা বলতে বলতে সোফা থেকে উঠে দাঁড়িয়ে পড়ে। তার এরকম পরিবর্তন দেখে সকলে অনেক ভয় পেয়ে যায়। আচ্ছা নয়ন, তুমি আমাকে বেস্ট ফ্রেন্ড বলতে, তাই না? হ্যাঁ বৌদি, আমি সবসময় তোমাকে একজন ভালো বন্ধু মনে করেছি। হ্যাঁ, সেটা তো মনে করো। তার সঙ্গে এটাও মনে করো যে আমি একজন চোর। সেদিন কি বলেছিলে? যে আমি বাড়িতে ডাকাতি শুরু করেছি। আসলে বৌদি, আমি সেরকম কিছু বলতে চাইনি। আমি যদি বাড়িতে চুরি করেও থাকি, তাহলে আমি বাড়িতেই টাকা দিয়েছি। তোমার বউয়ের মতো নয় যে টাকা চুরি করে অন্য জায়গায় দিয়ে দেব। তুমি একবার নিজের বউকে জিজ্ঞাসা করে দেখো সে টাকা কোথায় কোথায় দেয়। এসব আমি কি শুনছি টিনা? তুমি বাড়ি থেকে টাকা চুরি করে কোথায় দিয়েছো? তাড়াতাড়ি উত্তর দাও। টিনার উপর তোমাকে বকাবকি করতে হবে না নয়ন। আমার সঙ্গে যেভাবে খারাপ ব্যবহার হয়েছে, আমি সেটা টিনার সঙ্গে হতে দেব না। টিনা, এতদিন পর্যন্ত আমি কোনোদিনও তোমার সঙ্গে খারাপ ব্যবহার করিনি, তারপরেও তুমি আমার সঙ্গে এত খারাপ ব্যবহার কেন করলে? আমাকে ক্ষমা করে দাও বৌদি, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। সবাই সব সময় বড় বৌমার অনেক প্রশংসা করত, তাই সেসব শুনে আমার খারাপ লাগতো। ভেবেছিলাম বাড়ির সকলে আমার ব্যাপারে ভালো ভালো কথা বললে আমার খুব আনন্দ হবে। আমি তোমার থেকে হিংসে করতে শুরু করেছিলাম দিদি। মা, আপনার আলমারি থেকে যে টাকা চুরি করা হয়েছিল সেটা আমিই নিয়েছিলাম, দিদি সেই টাকা চুরি করেনি। টিনার মুখে এরকম কথা শুনে পার্বতী প্রচন্ড রেগে যায় এবং তাকে থাপ্পড় মারার জন্য তার দিকে এগিয়ে আসে।
পার্বতীকে এভাবে টিনার দিকে এগিয়ে যেতে দেখে মোহিনী তাকে থামিয়ে দেয়। 1 মিনিট দাঁড়িয়ে যান মা, টিনার গায়ে হাত তোলার চেষ্টাও করবেন না। এসবের পেছনে আপনারও অনেক বড় ভুল আছে, আপনার জন্যই এ সমস্ত কিছু হয়েছে। আপনি সব সময় টিনাকে ছোট করার চেষ্টা করতেন, বারবার বড় বউ আর ছোট বউয়ের তুলনা করতে করতে আপনি তার মনে আমাকে খারাপ করে দিয়েছেন। মোহিনীর মুখে এরকম কথা শুনে তার শাশুড়ি আর কিছু বলে না এবং সে চুপ করে সেখানেই দাঁড়িয়ে থাকে। আর হ্যাঁ টিনা, তোমাকেও কিছু বলার আছে। আমি তো এতদিন পর্যন্ত তোমার ভালো করার চেষ্টাই করেছিলাম। আমি সংসারের সব দায়িত্ব নিজের উপরে রেখেছিলাম যাতে তুমি খুশি মনে থাকতে পারো। আমি তোমার উপরে কোনো বোঝা চাপাতেই চাইছিলাম না। তুমি নিজের থেকে নিজের স্বাধীনতা শেষ করতে চাইছো। আমাকে ক্ষমা করে দাও দিদি, আমি অনেক ভুল ছিলাম। নিজের ভুলের কারণে আমি তোমার উপর হিংসে করতে শুরু করেছিলাম। এতদিন পর সংসারের দায়িত্ব সামলাতে গিয়ে আমি তোমার কষ্ট বুঝতে পেরেছি। টিনা এসব কথা বলতে বলতে কান্নাকাটি করতে শুরু করে দেয়। তাকে এভাবে কান্নাকাটি করতে দেখে মহিমা তার কাছে যায় এবং তাকে জড়িয়ে ধরে। প্রত্যেক দিন আমি মেশিনের মতো কাজ করতে থাকি, সকাল থেকে রাত পর্যন্ত এক মুহূর্ত শান্তিতে বসতে পারি না। হাতে পায়ে যন্ত্রণা হওয়ার পরেও একটু রেস্ট নেওয়ার সুযোগ পর্যন্ত পাই না। তুমি কি এরকম জীবন বেছে নিতে চাও? তাছাড়া এত কিছু করার পরেও যখন আমার অপমান হচ্ছিল তখন কেউ আমাকে বাঁচানোর চেষ্টা পর্যন্ত করনি। এখনো তুমি আমার মতো জীবন চাও? মোহিনীর মুখে এরকম কথা শুনে সকলের চোখ জলে ভরে আসে। পার্বতীও নিজের ভুল বুঝতে পারে। বড় বৌমা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। তুমি এত বছর থেকে কোনো রকম অজুহাত না দিয়ে বাড়ির সব দায়িত্ব খুব ভালোভাবে পালন করছিলে। আমি সেসব কথা চিন্তা না করে এক মুহূর্তে তোমাকে অবিশ্বাস করতে শুরু করে দিয়েছিলাম। আমি অনেক খারাপ মহিলা। এতে আপনাদের কোনো দোষ নেই মা, হয়তো পৃথিবীর সকল মানুষই আপনাদের মতো। আমি নিজেই একটু আলাদা। আপনাদেরকে আর একটা কথা বলে রাখি, সেদিন নয়নকে যে 50,000 টাকা আমি দিয়েছিলাম সেটা আমার জমানো টাকা। আমি প্রত্যেকদিন মন্দিরে যাওয়ার নাম করে বাচ্চাদেরকে টিউশন পড়িয়ে টাকা জমা করতাম। ভেবেছিলাম পরিবারের বিপদের সময় কাজে আসবে। সেদিন টিনার টাকার প্রয়োজন হওয়াতে আমি সেখান থেকেই টাকা দিয়েছিলাম। বৌমা, তোমাকে আর কিছু বলতে হবে না, আমরা সবাই তোমার উপরে বিশ্বাস করি। এরপর সুজয় মোহিনীকে কিছু বলতে যাচ্ছিল, এমন সময় মোহিনী রুমের ভেতরে চলে যায়। সুজয় মোহিনীর পেছন পেছন রুমের ভেতরে যায়। সে রুমের ভেতরে গিয়ে দেখে মোহিনী তার জামা কাপড় প্যাক করে নিচ্ছে। এসব তুমি কি করছো মোহিনী? আমি সারা জীবনের জন্য এখান থেকে চলে যাচ্ছি সুজয়। আশা করছি আমি চলে যাওয়ার পর তোমার আর কোনো রকম সমস্যা হবে না। না মোহিনী, আমি তোমাকে কোথাও যেতে দেব না। তুমি আমার স্ত্রী, তুমি এভাবে আমাকে ছেড়ে যেতে পারো না। আমি তোমাকে অনেক ভালোবাসি। সুজয়, মুখে বলে দিলেই ভালোবাসা হয়ে যায় না। এই বাড়ির সকলে আমাকে অবিশ্বাস করলেও আমি এই বাড়ি ছাড়তাম না, কিন্তু তুমি আমার স্বামী হয়েও আমাকে বিশ্বাস করলে না। তোমার এরকম ব্যবহারে আমি অনেক কষ্ট পেয়েছিলাম সুজয়। শুধুমাত্র তোমার জন্যই আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমাকে ক্ষমা করে দাও মোহিনী, তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি থাকতে পারবো না। তোমাকে কথা দিচ্ছি আর কোনোদিন তোমার উপর অন্যায় হতে দেব না। সুজয় মোহিনীকে বোঝাতে থাকে। এরই মধ্যে বাড়ির সকলে সেখানে চলে আসে এবং মোহিনীকে বাড়ি ছাড়তে বারণ করতে থাকে। আমাদের সকলকে ক্ষমা করে দাও বৌমা, তুমি বাড়ি ছেড়ে যেও না। তাছাড়া আজ থেকে বাড়ির সকল কাজ তোমাকে একাকী করতে হবে না, আমরা সকলে মিলেমিশে করব। তুমি এখান থেকে চলে গেলে আমাদের বাড়ি ভেঙে পড়বে। বৌদি প্লিজ, তুমি নিজের জামা কাপড়গুলো রেখে দাও, বাড়ি ছেড়ে যেও না। সকলের মুখে এসব কথা শুনে মোহিনী অনেক খুশি হয়ে যায় এবং তার চোখ জলে ভরে আসে। আচ্ছা ঠিক আছে, আমি বাড়ি ছেড়ে যাব না, তোমাদেরকে আর ক্ষমা চাইতে হবে না। এরপর থেকে বাড়ির কেউ আর কারোর প্রতি হিংসে করত না এবং সকলে মিলেমিশে সুখে শান্তিতে দিন কাটাতো। বন্ধুরা, আমাদের গল্পের সিরিজ এখানে শেষ হলো। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। এরকম গল্প আরো দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।